শার্লক হোমস, ফাদার ব্রাউন কিংবা ডক্টর থর্নডাইকের পাশাপাশি গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে রয়েছেন আরও একজন আশ্চর্য রহস্যভেদী গোয়েন্দা, ম্যাক্স ক্যারাডস। তিনি দেখতে পান না, কিন্তু শ্রবণ শক্তি, স্পর্শ, ঘ্রাণ, অসাধারণ স্মৃতিশক্তি এবং সূক্ষ্ম পর্যবেক্ষণের সাহায্যে এমন সব সূত্র তিনি ধরতে পারেন যা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরও চোখ এড়িয়ে যায়। আর্নেস্ট ব্রামাহার সৃষ্টি এই অন্ধ গোয়েন্দা একসময় এতটাই জনপ্রিয় ছিলেন যে তাঁর গল্প দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে শার্লক হোমসের গল্পের পাশাপাশি প্রকাশিত হতো। ক্যারাডসের যাত্রা শুরু হয়েছিল আজকের এই গল্প দিয়েই, দ্য কয়েন অফ ডায়োনিসিয়াস। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1913 সালের 17 অগস্ট নিউজ অব দি ওয়ার্ল্ড ম্যাগাজিনে। পরে 1914 সালে প্রকাশিত ম্যাক্স ক্যারাডস গল্প সংকলনের প্রথম গল্প হিসেবে এটি স্থান পায়। একটি দুর্লভ প্রাচীন মুদ্রা, সিসিলির এক মূল্যবান টেট্রাড্রাম, সেটি আসল না নিখুঁত জাল? এই একটি প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে একটি অপরাধের তদন্ত। তাহলে কিভাবে রহস্যভেদ করবেন ম্যাক্স ক্যারাডস? জানতে শুনুন রোল সাউন্ড গপ্পতে আমাদের নতুন গোয়েন্দা সিরিজের প্রথম গল্প, ডায়োনিসিয়াসের মুদ্রা। তখন রাত 8টা। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। কয়েন বা পুরনো মুদ্রার দোকানের মতো সীমিত খদ্দেরের ব্যবসার ক্ষেত্রে এই সময়টায় কোনো ক্রেতা আসার আশা করাটাই বৃথা। তা সত্ত্বেও ব্যাক্সটারের ছোট দোকানটির জানলায় আলো জ্বলছিল। পেছনের আরও ছোট অফিস ঘরে বসে স্বত্বাধিকারী নিজেই পলমল পত্রিকাটির সাম্প্রতিকতম সংখ্যা পড়ছিলেন। তার দোকান খোলা রাখার সিদ্ধান্ত ভুল ছিল না, কারণ কিছুক্ষণ পরই দরজায় বেল বেজে উঠল। পত্রিকাটি ছুঁড়ে ফেলে দিয়ে মিস্টার ব্যাক্সটার এগিয়ে গেলেন। আসলে মুদ্রা ব্যাপারী কারো আসার অপেক্ষাতেই ছিলেন। দোকানে ঢোকার সময় তার ভাবভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কোনো গুরুত্বপূর্ণ দর্শনার্থী এসেছেন। কিন্তু আগন্তুকের দিকে প্রথম নজর পড়তেই তার অতিমাত্রায় বিনয়ী ভাবটা এক নিমেষে উবে গেল। আপনি নিশ্চয়ই মিস্টার ব্যাক্সটার? আগন্তুক বললেন। তিনি তার জল ঝরা ছাতাটি একপাশে রেখে ভেতরের পকেটে হাত দেওয়ার জন্য ওপরের কোট ও ভেতরের জামার বোতাম খুলছিলেন। আমার কথা বোধহয় আপনার মনে নেই। আমি মিস্টার কার্লাইল। 2 বছর আগে আপনার একটা কেস সমাধান করেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। মিস্টার কার্লাইল, সেই প্রাইভেট ডিটেকটিভ, তদন্তকারী এজেন্ট। মিস্টার কার্লাইল সূক্ষ্মভাবে শুধরে দিলেন। বেশ, সেই হিসেবে আমিও তো মুদ্রার কারবারি, প্রাচীন বস্তুবিদ বা সংগ্রাহক নই। তা এই লাইনে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? হ্যাঁ, এবার আমার পালা আপনার পরামর্শ নেওয়ার। তিনি ভেতরের পকেট থেকে ছোট একটা হরিণের চামড়ার থলে বের করে কাউন্টারের ওপর সাবধানে কিছু একটা ঢাললেন। এটার ব্যাপারে আমাকে কি বলতে পারেন? মুদ্রা ব্যাপারী মুদ্রাটি এক মুহূর্ত ভালো করে পরীক্ষা করে দেখলেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা ওই ডায়োনিসিয়াসের এক সিসিলিয়ান টেট্রাডাকমা, অর্থাৎ প্রাচীন গ্রিক রূপার মুদ্রা। হ্যাঁ, তা আমি জানি। আমার অ্যালবামের লেবেলে লেখা আছে। আপনাকে আরও বলতে পারি যে 94 সালের ব্রাইসের নিলামে লর্ড সিস্টোক 250 পাউন্ড দিয়ে এটা কিনেছিলেন বলে ধরা হয়। আমার তো মনে হচ্ছে আমি আপনাকে যা বলতে পারবো তার চেয়ে বেশি আপনিই আমাকে বলতে পারবেন। আচ্ছা, আপনি আসলে কি জানতে চান বলুন তো? আমি জানতে চাই এটা খাঁটি না নকল। তা
এটার উপর কি কারো কোনো সন্দেহ জেগেছে? হ্যাঁ, কিছু পরিস্থিতিতে সন্দেহ দেখা দিয়েছে, এই আর কি। মুদ্রা ব্যাপারী তার আতস কাঁচটি দিয়ে টেট্রাড্রাকমাটির উপর আরেকবার চোখ বুলালেন। একজন বিশেষজ্ঞের সতর্ক স্পর্শে তিনি এক ধার ধরে রাখলেন। তারপর নিজের অজ্ঞতা স্বীকার করে ধীরে ধীরে মাথা নাড়লেন। অবশ্য আমি একটা অনুমান করতে পারি। না, অনুমান করবেন না। এটার ওপর একজনের গ্রেপ্তার হওয়া নির্ভর করছে, তাই আপনাকে নিশ্চিত হয়েই বলতে হবে। সে কি মিস্টার কার্লাইল? তবে তবে খোলাখুলি বলি, এই বিষয়টা না আমার সীমানার বাইরে। এটা যদি কোনো বিরল সেকশন পেনি বা সন্দেহজনক নোবেল মুদ্রা হতো, তবে তবে আমি আমার সুখ্যাতি বাজি রেখে মতামত দিতে পারতাম। কিন্তু ক্লাসিক্যাল সিরিজের এই মুদ্রার আমি খুব একটা কাজ করি না। মিস্টার কার্লাইল তাঁর হতাশা লুকোতে পারলেন না। তিনি মুদ্রাটি আবার থলেতে পুরে ভেতরের পকেটে রেখে দিলেন। তিনি একটু অভিমানের সুরেই অভিযোগ করলেন, আমি আপনার উপরে ভরসা করেছিলাম, এখন আমি কোথায় যাই বলুন তো? কেন? ব্রিটিশ মিউজিয়াম তো আছেই সবসময় এসবের জন্য। তা ঠিক, ধন্যবাদ। কিন্তু আমাকে উত্তর দিতে পারবে এমন কেউ কি এই অসময় সেখানে থাকবে? এখন না না, একেবারেই না। আপনি কাল সকালে যাবেন। কিন্তু আমাকে আজ রাতেই জানতে হবে, কাল সকাল হলে বড্ড দেরি হয়ে যাবে। মিস্টার ব্যাক্সটার এই পরিস্থিতিতে খুব একটা আশা দিতে পারলেন না। এই অসময়ে কাউকে ব্যবসায়িক কাজে পাবেন বলে আশা করা কঠিন। একজন আমেরিকান কোটিপতির সাথে অ্যাপয়েন্টমেন্ট না থাকলে আমি নিজেই 2 ঘন্টা আগে দোকান বন্ধ করে দিয়ে চলে যেতাম। লোকটা নিজেই সময় ঠিক করেছিল। মিস্টার ব্যাক্সটারের ডান চোখে এক ধরনের রহস্যময় ভাব ফুটে উঠল। লোকটার নাম অফম্যানসন। কোনো এক ছলাকলা জানা বংশ পরিচয় সন্ধানী নাকি প্রমাণ করেছে যে সে মার্সিয়ার রাজা অফার বংশধর। তাই সে খুব স্বাভাবিকভাবেই নিজের বংশের প্রমাণস্বরূপ অফা মুদ্রার একটা সেট চায়। নিজের ঘড়ি নিয়ে নাড়াচাড়া করতে করতে মিস্টার কার্লাইল বিড়বিড় করে বললেন, খুবই আকর্ষণীয়। আপনার এই কোটিপতি খদ্দেরদের নিয়ে আপনার সাথে একদিন ঘন্টাখানেক আড্ডা দিতে পারলে ভালো লাগতো, তবে অন্য কোনো দিন। এখন শুনুন ব্যাক্সটার, এই শহরেই থাকেন এমন কোনো এই জাতীয় মুদ্রার কারবারির কাছে একটা পরিচয়পত্র বা চিঠি লিখে দিতে পারেন? আপনি তো নিশ্চয়ই ডজন ডজন বিশেষজ্ঞকে চেনেন। বলেন কি মিস্টার কার্লাইল? ব্যবসার বাইরে আমি এদের কাউকেই চিনি না। তারা পার্ক লেনে থাকেন না পেটিকোট লেনে থাকেন তাও আমি জানি না। তাছাড়া আপনি যত বিশেষজ্ঞ ভাবছেন তত বিশেষজ্ঞ নেই। আর সেরা দুজনের কাছে গেলে তারা হয়তো এ নিয়েই তর্ক জুড়ে দেবে। আপনার তো বিশেষজ্ঞ সাক্ষীদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছেই, তাই না? আমার কোনো সাক্ষীর দরকার নেই, আদালতে সাক্ষ্য দেওয়ারও প্রয়োজন পড়বে না। আমার শুধু একজন নির্ভরযোগ্য মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত দরকার, যার উপর ভিত্তি করে আমি পদক্ষেপ নিতে পারি। এমন কেউ কি নেই যিনি সত্যি বলতে পারবেন যে জিনিসটা খাঁটি না নকল? মিস্টার ব্যাক্সটারের অর্থপূর্ণ নীরবতা কাউন্টারের ওপার থেকে আগন্তুকের দিকে তাকানোর সময় কিছুটা ব্যঙ্গাত্মক হয়ে উঠল। তারপর তিনি একটু শিথিল হলেন। দাঁড়ান, একজন লোক আছেন, একজন শৌখিন সংগ্রাহক। এই কিছুদিন আগে তার ব্যাপারে দারুণ সব কথা শুনেছিলাম। লোকে বলে তিনি নাকি সত্যি সব বোঝেন। এই তো পাওয়া গেছে। বলেছিলাম না, সব সময় কেউ না কেউ থাকে। তিনি কে? নামটা একটু অদ্ভুত, উইন কি যেন, অথবা কি যেন উইন। জানলার বাইরে ফুটপাথে এসে থামা একটি দামি মোটর গাড়ির দিকে তাকানোর জন্য তিনি তার ঘাড়টা উঁচালেন। হ্যাঁ, উইন ক্যারাডোস। মিস্টার কার্লাইল, এখন আমাকে মাফ করবেন। মনে হচ্ছে মিস্টার অফম্যানসন এসে গেছে।
মিস্টার কার্লাইল তাড়াহুড়ো করে তার জামার বাঁ দিকের হাতার কাফটাতে নামটা লিখে রাখলেন। উইন ক্যারাডোস। ঠিক আছে, উনি কোথায় থাকেন? বিন্দু মাত্র ধারণা নেই। আমি নিজে লোকটাকে কখনো দেখিনি। মিস্টার কার্লাইল, দুঃখিত, আমি আপনার জন্য আর বেশি কিছু করতে পারলাম না। কিছু মনে করবেন না, কেমন? মিস্টার কার্লাইল বাইরে বেরোনোর সময় রাজা অফার আমেরিকান বংশধরের জন্য দরজা ধরে রাখার সৌজন্য দেখালেন এবং তারপর কাদা ভরা রাস্তা পেরিয়ে নিজের অফিসের দিকে রওনা হলেন। এত অল্প সময়ের নোটিশে কোনো সাধারণ মানুষকে খুঁজে বের করার একটাই উপায় ছিল, ডিরেক্টরির পাতা উল্টানো। কিন্তু তাতেও যে খুব কাজ হবে সে আশা তার ছিল না। তবে ভাগ্য তার সহায় হলো। খুব তাড়াতাড়ি তিনি রিচমন্ডে বসবাসকারী এক উইন ক্যারাডোসের সন্ধান পেলেন। আরও ভালো কথা হলো, বিস্তর খোঁজাখুঁজি করেও এই নামে আর দ্বিতীয় কাউকে পাওয়া গেল না। লন্ডনের আশেপাশে অন্তত ওই নামে মাত্র একজনই গৃহস্থ ছিলেন। তিনি ঠিকানাটা টুকে নিয়ে রিচমন্ডের উদ্দেশ্যে রওনা হলেন। স্টেশন থেকে বাড়িটি বেশ কিছুটা দূরে ছিল। মিস্টার কার্লাইল একটা ট্যাক্সি ক্যাব নিয়ে গেটের সামনে এসে নামলেন এবং ট্যাক্সি ছেড়ে দিলেন। নিজের পর্যবেক্ষণ ক্ষমতা এবং তার থেকে নিখুঁত সিদ্ধান্তে পৌঁছানোর দক্ষতার জন্য তিনি মনে মনে বেশ গর্ববোধ করতেন। এটা তো তার কাজেরই একটা অংশ। দ্য টুরেটস নামক বাড়িটার সামনের দরজায় পৌঁছানো পর্যন্ত তিনি সেখানকার অধিবাসীর সামাজিক অবস্থান ও রুচি সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলেছিলেন। একজন পুরুষ ভৃত্য মিস্টার কার্লাইলকে ভেতরে নিয়ে গেল এবং তার ভিজিটিং কার্ডটি নিয়ে গেল। সেটি ছিল তার ব্যক্তিগত কার্ড, যাতে শুধু লেখা ছিল যে তিনি মিস্টার ক্যারাডোসের 10 মিনিটের বেশি সময় নেবেন না। ভাগ্য তখনও তার সহায় ছিল। মিস্টার ক্যারাডোস বাড়িতেই ছিলেন এবং জানা গেল এখনই তার সাথে দেখা করবেন। একটা শান্ত হলঘর দিয়ে তারা হেঁটে গেল এবং আরেকটি ঘরে তাকে বসানো হলো। মিস্টার কার্লাইল এসেছেন। ভৃত্য ঘোষণা করল। ঘরটি ছিল একটি লাইব্রেরি বা পড়ার ঘর। ঘরের একমাত্র বাসিন্দা, যিনি বয়সে প্রায় কার্লাইলেরই সমান, তিনি এতক্ষণ একটা টাইপরাইটারে কাজ করছিলেন। তিনি ঘুরে তাকালেন এবং আনুষ্ঠানিক সৌজন্যের সাথে দাঁড়িয়ে পড়লেন। এই অসময়ে আপনার সাথে দেখা করতে আসার জন্য দুঃখিত। মিস্টার ক্যারাডোসের মুখের আনুষ্ঠানিক ভাবটা সামান্য পরিবর্তিত হলো। আমার লোক নিশ্চয়ই আপনার নামটা ভুল শুনেছে। আপনি কি লুইস কলিংনন? কার্লাইল থমকে দাঁড়ালেন এবং তার সুন্দর হাসিটা হঠাৎই রাগ ও বিরক্তির ঝিলিকে পরিণত হলো। না মশাই, আমার নাম তো আপনার সামনের কার্ডটিতেই লেখা আছে। আমাকে মাফ করবেন, আমি ওটা দেখিনি। কিন্তু বহু বছর আগে সেন্ট মাইকেলসে থাকতে আমি কলিং নামের একজনকে চিনতাম। সেন্ট মাইকেলস? মিস্টার কার্লাইলের মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে আগের মতোই আমূল বদলে গেল। সেন্ট মাইকেলস, উইন ক্যারাডোস। হে ভগবান, তুমি কি ম্যাক্স উইন নও? সেই পুরনো উইনিং উইন? একটু বেশি বয়সী আর একটু মোটা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে আমি আমার নাম বদলে ফেলেছি। এভাবে দেখা হওয়াটা সত্যি অদ্ভুত ব্যাপার। চেয়ারের উপর বসে মিস্টার ক্যারাডোসের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন আগন্তুক। আমি শুধু আমার নামই বদলাইনি, আরও অনেক কিছু বদলেছি। কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? কেন? গলার আওয়াজ শুনে। আমাকে সেই ছোট ধোঁয়ায় কালো হয়ে যাওয়া চিলেকোঠার ঘরে ফিরিয়ে নিয়ে গেল, যেখানে আমরা... হায় ঈশ্বর, সেই দিনগুলোতে আমরা কি কি করার পরিকল্পনা করতাম।
ধার মনে করিয়ে দিও না। তিনি সুসজ্জিত সুন্দর ঘরটির চারদিকে তাকালেন এবং ধন সম্পদের অন্যান্য যেসব লক্ষণ তিনি লক্ষ্য করছিলেন তা মনে করলেন। যাই হোক, তোমাকে তো বেশ ভালোই লাগছে উইন। লোকে আমাকে একই সাথে হিংসে করে, আবার দয়াও করে। তবে হ্যাঁ, তুমি যেমন বললে, আমি বেশ ভালোই আছি। হিংসা করার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু দয়া কেন করবে? কারণ আমি অন্ধ। শান্ত উত্তর এলো। অন্ধ? কি কি বলছো তুমি? তুমি কি সত্যি সত্যি অন্ধ? অক্ষরে অক্ষরে। প্রায় 12 বছর আগে এক বন্ধুর সাথে জঙ্গলের ভিতর ঘোড়ায় চড়ে যাচ্ছিলাম। সে সামনে ছিল। এক জায়গায় গাছের একটা ডাল স্প্রিংয়ের মতো ছিটকে পিছনে এলো। বুঝতেই পারছো এমন ঘটনা কত সহজেই ঘটে। ওটা সোজা এসে আমার চোখে লাগলো। প্রথমে অতটা পাত্তা দেওয়ার মতো কিছু মনে হয়নি। আর তাতেই তুমি অন্ধ হয়ে গেলে? হ্যাঁ, শেষ পর্যন্ত। এটাকে অ্যামারোসিস বলে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমাকে দেখে এত আত্মবিশ্বাসী আর সাবলীল মনে হচ্ছে। তোমার চোখে অনেক অভিব্যক্তি আছে, আগের চেয়ে শুধু একটু বেশি শান্ত। আমি তো ভেবেছিলাম তুমি টাইপ করছিলে। আমার সাথে মজা করছো না তো? তুমি কি আমার সাথে কুকুর আর লাঠি দেখতে পাচ্ছ না বলে সন্দেহ করছো? না না, এটা সত্যি। তোমার জন্য কত বড় একটা কষ্ট, ম্যাক্স। তুমি তো সবসময় প্রচণ্ড আবেগপ্রবণ আর চঞ্চল প্রকৃতির ছিলে। এক মুহূর্ত স্থির থাকতে পারতে না। নিশ্চয়ই জীবনের অনেক কিছু মিস করো। আচ্ছা, তোমাকে কি আর অন্য কেউ এর মধ্যে চিনতে পেরেছে? ক্যারাডোস শান্তভাবে জিজ্ঞাসা করলেন। আহা, তুমি তো বললে গলার আওয়াজ শুনে চিনেছো। হ্যাঁ, কিন্তু অন্যরাও তো এই গলার আওয়াজটাই শুনেছিল। আমার কাছে শুধু কোনো অতিরিক্ত আত্মবিশ্বাসী চোখ ছিল না, যা আমাকে বোকা বানাতে পারে। এ তো এক অদ্ভুত যুক্তি। আচ্ছা, তোমার কান কি কখনো বোকা বনে না? এখন আর নয়, না আমার আঙুল, না অন্য কোনো ইন্দ্রিয়। ওদের এখন নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হয়। বেশ বেশ, তুমি যে এটাকে এত সহজে মেনে নিয়েছো দেখে ভালো লাগলো। অবশ্য অন্ধ হওয়াটাকে তুমি যদি সুবিধাজনক মনে করো ভাই। তিনি থেমে গেলেন এবং তার মুখ অনুতাপে লাল হয়ে গেল। আমি দুঃখিত, আমাকে মাফ করো। সুবিধাজনক হয়তো নয়, তবুও এর মধ্যে এমন কিছু ক্ষতিপূরণ আছে যা সাধারণ মানুষ ভাবতেই পারবে না। অন্বেষণ করার মতো একটা নতুন পৃথিবী, নতুন অভিজ্ঞতা, নতুন ক্ষমতার জাগরণ, অদ্ভুত নতুন উপলব্ধি, চতুর্থ মাত্রায় জীবনযাপন। কিন্তু লুইস, তুমি ক্ষমা চাইছো কেন? মিস্টার ক্যারাডস, আমি একজন প্রাক্তন সলিসিটার। ট্রাস্টের অ্যাকাউন্ট জালিয়াতির দায়ে নাম কেটে দেওয়া হয়েছে। কার্লাইন দাঁড়িয়ে উঠে বললেন। বসো লুইস, বসো। ক্যারাডস অমায়িক গলায় বললেন। তার মুখ, এমনকি তার অবিশ্বাস্য জীবন্ত চোখ দুটো শান্ত সুপ্রভায় জ্বলজ্বল করে উঠল। এই যে চেয়ারটায় তুমি বসবে, তোমার মাথার উপরের এই ছাদ, এই যে আরামদায়ক পরিবেশের কথা তুমি এত সুন্দর করে বললে, এর সবই কিন্তু একটা ট্রাস্টের অ্যাকাউন্ট জালিয়াতির প্রত্যক্ষ ফল। কিন্তু তার জন্য আমি কি তোমায় মিস্টার কার্লাইল বলে ডাকছি? একদমই নয় লুইস। আমি অ্যাকাউন্ট জালিয়াতি করিনি। কার্লাইল উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন। তবে তিনি আবার বসে পড়লেন এবং আরও শান্তভাবে যোগ করলেন। কিন্তু আমি তোমাকে এসব কেন বলছি? আমি তো আগে কখনো এসব নিয়ে কথা বলিনি। অন্ধত্ব মানুষের মনে বিশ্বাস তৈরি করে। আমরা তো প্রতিযোগিতার বাইরে। মানুষের হিংসা বিদ্বেষ আমাদের স্পর্শ করে না। তাছাড়া বললেই বা ক্ষতি কি?
আমার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট সত্যিই জাল করা হয়েছিল। ওসব বাজে কথা ম্যাক্স, তবুও তোমার উদ্দেশ্যটাকে আমি সম্মান জানাই। আমার যা কিছু সম্পত্তি আছে তার প্রায় পুরোটাই আমার এক আমেরিকান মামাতো ভাই আমার জন্য রেখে গিয়েছেন। তবে শর্ত ছিল আমাকে ক্যারাডস নামটা গ্রহণ করতে হবে। তিনি ফসলের রিপোর্টের তথ্য গোপনে কারচুপি করে বাজারে চড়া দামে বিক্রি করে এই সম্পত্তি বানিয়েছিলেন। আর তোমাকে নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না এটা যে চোরাই মাল যে গ্রহণ করে সেও চোরের মতোই সমান অপরাধী। তবে দ্বিগুণ নিরাপদ, সে ব্যাপারে আমার কিছু জানা আছে ম্যাক্স। আমার ব্যবসাটা কি সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি বলো না। আমি একটা প্রাইভেট তদন্ত সংস্থা চালাই। যখন আমার পেশা হারালাম তখন জীবিকার জন্য কিছু তো একটা করতেই হতো, তাই এই বুদ্ধিটা মাথায় এলো। আমি আমার নাম বদলালাম, চেহারা বদলালাম, আর একটা অফিস খুললাম। আইনের দিকটা আমার নখদর্পণে ছিল, আর বাইরের কাজগুলো সামলানোর জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের একজন অবসরপ্রাপ্ত লোককে নিয়োগ করলাম। চমৎকার! তোমরা কি অনেক খুনের রহস্য উদ্ঘাটন করো নাকি? না না, আমাদের কাজ মূলত ডিভোর্স আর তছরূপের মতো সাধারণ ছকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ভারী আফসোসের কথা। তুমি জানো লুইস, আমার সবসময় একটা গোপন ইচ্ছে ছিল যে আমি নিজে একজন ডিটেকটিভ হব। এমনকি ইদানিংও আমার মনে হয় সুযোগ পেলে আমি এখনও এই লাইনে কিছু একটা করে দেখাতে পারবো। কি এ কথা শুনে তোমার হাসি পাচ্ছে? মানে সত্যি বলতে এই ধারণাটা? হ্যাঁ, একজন অন্ধ ডিটেকটিভের ধারণা। চটপটে মানুষকে খুঁজে বেড়াচ্ছে একজন অন্ধ লোক। অবশ্যই, তুমি যেমনটা বললে কিছু কিছু অনুভূতি নিশ্চয়ই তীব্র হয়ে যায়, কিন্তু গুরুত্বের সাথে বলতে গেলে একজন শিল্পী ছাড়া এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না যে চোখের ওপর এতটা নির্ভরশীল। ক্যারাডোসের মনের মধ্যে যাই থাকুক না কেন, তার হাসি খুশি চেহারায় দ্বিমতের কোনো ছাপ প্রকাশ পেল না। প্রায় 1 মিনিট ধরে তিনি এমনভাবে ধূমপান করে চললেন যেন নীল রঙের ধোঁয়ায় কুণ্ডলীগুলো ঘরের বাতাসে ছড়িয়ে পড়ার দৃশ্য তিনি সত্যিই উপভোগ করছেন। তিনি ইতিমধ্যেই তার অতিথির সামনে চুরুটের একটা বাক্স এগিয়ে দিয়েছেন। যে ব্র্যান্ডের চুরুট ভদ্রলোক অত্যন্ত পছন্দ করতেন, কিন্তু সাধারণত তা নাগালের বাইরে বলেই মনে করতেন। অন্ধ লোকটি যেভাবে অতি সহজে এবং নিখুঁতভাবে বাক্সটি এনে তার সামনে রেখেছিলেন, তা কার্লাইলের মনে এক মুহূর্তের জন্য বিস্ময় ও সন্দেহের সৃষ্টি করেছিল। তুমি নিজেও তো শিল্পকলা বেশ পছন্দ করতে লুইস। আমার সাম্প্রতিক কেনা জিনিসটা সম্পর্কে তোমার মতামত দাও তো। ওই ক্যাবিনেটের উপর রাখা ব্রোঞ্জের সিংহটা। তারপর কার্লাইলের নজর ঘরের দিকে ঘুরতেই তিনি দ্রুত যোগ করলেন, না, ওই ক্যাবিনেট নয়, তোমার বাঁ দিকেরটা। উঠে দাঁড়ানোর সময় কার্লাইল ক্যারাডোসের দিকে এক তীব্র তীক্ষ্ণ দৃষ্টি হানলেন, কিন্তু ক্যারাডোসের মুখের ভাব ছিল কেবলই আত্মসন্তুষ্ট ও শান্ত। তারপর তিনি মূর্তিটার দিকে হেঁটে গেলেন। বেশ সুন্দর, লেটেস্ট ফ্লেমিশ, তাই না? না, এটা ভিদালের গর্জনরত সিংহের একটা প্রতিলিপি। ভিদাল? একজন ফরাসি শিল্পী। আর কাকতালীয়ভাবে তিনিও অন্ধ ছিলেন। তুমি একটা ভণ্ড ম্যাক্স। কার্লাইল চিৎকার করে উঠলেন, তুমি গত 5 মিনিট ধরে এই কথাটাই সাজাচ্ছিলে। আচ্ছা লুইস, তোমার মনে আছে আমরা কিভাবে সেই নির্বোধ সন্ডার্সকে বোকা বানাতাম আর তারপর তাকে নিয়ে ঠাট্টা করতাম? ক্যারাডোস অন্য লোকটির অর্ধ সংবরিত আর্তনাদে উপেক্ষা করে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, এটা সত্যি খুব চমৎকার হয়েছে। ব্রোঞ্জ মূর্তিটার দিকে তাকিয়ে তিনি বলতে থাকলেন, তিনি এটা বানালেন কিভাবে? নিজের হাত দিয়ে। তা তো বটেই, কিন্তু আমি বলতে চাইছি তিনি তার মডেলকে কিভাবে পর্যবেক্ষণ করতেন? সেটাও হাত দিয়েই।
তিনি এটাকে বলতেন কাছ থেকে দেখা। এমনকি সিংহের ক্ষেত্রেও হাত দিয়ে স্পর্শ করে? সেসব ক্ষেত্রে তাঁর একজন রক্ষীর প্রয়োজন হতো বটে, যে সিংহটিকে কাবু করে ধরে রাখত, আর ভিদাল তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতেন। লুইস, তোমার কি আমাকে কোনো রহস্যের সূত্র দেওয়ার ইচ্ছে আছে? এই অনুরোধটিকে পুরনো ম্যাক্সের একটি রসিকতা ছাড়া আর কিছুই ভাবতে পারলেন না মিস্টার কার্লাইল। তিনি একটি উপযুক্ত উত্তর দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই একটি হঠাৎ আসা ভাবনায় তিনি সাথে সাথে হেসে উঠলেন। এতক্ষণ পর্যন্ত তিনি আসলে তার আসার উদ্দেশ্যটা পুরোপুরি ভুলেই গিয়েছিলেন। এখন যেহেতু তার সেই সন্দেহজনক টেট্রাড্রাকমা এবং মিস্টার ব্যাক্সটারের সুপারিশের কথা মনে পড়েছে, তিনি ধরে নিলেন কোথাও একটা ভুল হয়েছে। হয় ম্যাক্স সেই উইন ক্যারাডোস নন যাকে তিনি খুঁজছিলেন, না হয় ওই কারবারই হয়তো ভুল তথ্য পেয়েছিলেন। কারণ তার পুরনো বন্ধু অন্ধ হওয়া সত্ত্বেও যতই দক্ষ হন না কেন, না দেখে কোনো মুদ্রা খাঁটি কিনা তা বিচার করা অসম্ভব। ম্যাক্সকে তার নিজের কথাতেই ধরে ফেলার জন্য এটি একটি ভালো সুযোগ বলে মনে হলো। তাই তিনি ঘরের ওপার থেকে হেঁটে এসে দৃঢ়তার সাথে উত্তর দিলেন, হ্যাঁ দেব ম্যাক্স। এখানে এমন একটা ক্লু আছে যা দেখতে একটা বেশ অদ্ভুত ধরনের জালিয়াতি মনে হচ্ছে। তিনি টেট্রাড্রাকমা মুদ্রাটি ক্যারাডোসের হাতের তালুতে রাখলেন। এটা দেখে তোমার কি মনে হয়? কয়েক সেকেন্ডের জন্য ক্যারাডোস নিজের আঙুলের ডগা দিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে মুদ্রাটি নাড়াচাড়া করলেন, আর কার্লাইল এক আত্মতুষ্টির হাসি নিয়ে তা দেখতে লাগলেন। তারপর সমান গাম্ভীর্যের সাথে অন্ধ লোকটি নিজের হাতের উপর মুদ্রাটির ওজন মেপে দেখলেন। সব শেষে তিনি জিভ দিয়ে সেটা স্পর্শ করলেন। কি বুঝলে? অবশ্যই আমার কাছে বিচার করার মতো খুব বেশি তথ্য নেই, আর আমি যদি তোমার পুরো বিষয়টা জানতাম তবে হয়তো অন্য কোনো সিদ্ধান্তে পৌঁছতাম। হ্যাঁ 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 হ্যাঁ। কার্লাইল আমোদ ভরা উৎসাহ নিয়ে মাঝে কথা বলে উঠলেন। তাহলে আমি তোমাকে পরামর্শ দেব যেন তুমি পার্লার মেড নিনা ব্রুনকে গ্রেপ্তার করো। হেলেন ব্রুনেসির অতীতের খতিয়ান পেতে পাদুয়ার পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো, আর লর্ড সিস্টোককে লন্ডনে ফিরে এসে তার অ্যালবামের আর কি কি চুরি গেছে তা দেখতে বলো। মিস্টার কার্লাইলের হাত কোনো মতে একটা চেয়ার খুঁজে পেয়ে তার উপর একেবারে হাঁ করে বসে পড়ল। মিস্টার ক্যারাডোসের সাধারণ অথচ দয়ালু মুখের দিকে তাকানো ছাড়া তার চোখে আর কোনো ক্ষমতা ছিল না, আর তার আগের সেই উপহাসের হাসিটা মুখেই শুকিয়ে জমে রইল। হে ভগবান, তুমি এসব জানলে কিভাবে? তুমি কি আমার কাছ থেকে এটাই জানতে চাওনি? ক্যারাডোস অমায়িক সুরে জিজ্ঞাসা করলেন। মজা করো না ম্যাক্স, এটা রসিকতা নয়। এই রহস্যের সামনে দাঁড়িয়ে হঠাৎই নিজের ক্ষমতার উপর এক অজানা অবিশ্বাস তার মনকে চেপে ধরল। তুমি নিনা ব্রুন আর লর্ড সিস্টকের কথা কিভাবে জানলে? তুমি তো ডিটেকটিভ লুইস, মানুষ এসব কিভাবে জানে? নিজের চোখ ব্যবহার করে আর একের সাথে এক যোগ করে দুই বানিয়ে। কার্লাইল একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি ভরে হাত নাড়লেন। না 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 না, এসব কি পুরোটাই বাজে কথা ম্যাক্স? তুমি কি সত্যি সব দেখতে পাও? যদিও তা দিয়েও এত কিছু ব্যাখ্যা করা যায় না। ভিদালের মতো আমিও খুব ভালো দেখতে পাই, একদম কাছ থেকে। টেট্রাড্রাকমার উপর খোদাই করা লেখার উপর আঙুল বুলোতে বুলোতে ক্যারাডোস হালকাভাবে বললেন, আর দূরের জিনিস দেখার জন্যে আমার আর এক জোড়া চোখ আছে। তুমি কি সেগুলো পরীক্ষা করে দেখতে চাও? মিস্টার কার্লাইলের সম্মতি খুব একটা আনন্দের ছিল না।
নিজের পেশাগত জায়গায় নিজেকে এত অসহায় মনে হওয়ায় তিনি বিরক্ত বোধ করছিলেন। তবে তার কৌতূহলও হচ্ছিল বটে। তুমি কিছু মনে না করলে কলিক মিলটা ঠিক তোমার পিছনেই আছে। পার্কিনসন আসবে, সে যতক্ষণ থাকবে তুমি তাকে একটু ভালো করে লক্ষ্য করতে পারো। যে লোকটি মিস্টার কার্লাইলকে ভেতরে নিয়ে এসেছিল সেই হলো পার্কিনসন। লোকটা ঘরে ঢোকার সাথে সাথেই ক্যারাডোস পরিচয় করিয়ে দিলেন। পার্কিনসন, ইনি মিস্টার কার্লাইল। ভবিষ্যতে ওনাকে কিন্তু মনে রেখো। পার্কিনসনের অনুশোচনাপূর্ণ চোখ আগন্তুককে আপাদ মস্তক দেখে নিল, তবে তা এত দ্রুত আর হালকাভাবে যে কার্লাইলের মনে হলো যেন তাকে খুব দক্ষ হাতে ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। আমি মনে রাখার চেষ্টা করব স্যার। নিজের মনিবের দিকে ঘুরে পার্কিনসন উত্তর দিল। মিস্টার কার্লাইল যখনই আসবেন আমি তার জন্য বাড়িতেই থাকব। ব্যাস এইটুকু মনে রাখলেই চলবে। আচ্ছা, ঠিক আছে স্যার। দরজা বন্ধ হতেই মিস্টার ক্যারাডোস চটপট করে বললেন, এবার বলো লুইস, তুমি পার্কিনসনকে ভালো করে দেখবার সুযোগ পেয়েছো। ও দেখতে কেমন? কি হিসাবে বলছো? বর্ণনার দিক থেকে বলছি। আমি তো অন্ধ মানুষ, 12 বছর ধরে নিজের চাকরকেই দেখিনি। ওর সম্পর্কে তুমি আমাকে কি ধারণা দিতে পারো? আমি তো তোমাকে লক্ষ্য করতে বলেছিলাম। আমি জানি তুমি বলেছিলে, কিন্তু তোমার এই পার্কিনসন এমন একজন লোক যার বর্ণনা দেওয়ার মতো বিশেষ কিছু নেই। সে একেবারে সাধারণত্বের মূর্ত প্রতীক। তার উচ্চতা একেবারে গড়পড়তা 5 ফুট 9 ইঞ্চি, গড়ের সামান্য বেশি। অতটা খেয়াল করার মতো নয়। কামানো মুখ, মাঝারি বাদামি চুল, বিশেষ কোনো স্পষ্ট চেহারার বৈশিষ্ট্য নেই। কালো চোখ, ভালো দাঁত। নকল, দাঁতগুলো নকল, তোমার বক্তব্য নয়। হতে পারে, আমি তো আর দাঁতের বিশেষজ্ঞ নই, আর মিস্টার পার্কিনসনের মুখ খুঁটিয়ে দেখার সুযোগও আমার হয়নি। কিন্তু এসব কথার উদ্দেশ্যটা কি? আচ্ছা, তার জামা কাপড় সম্বন্ধে তোমার কি ধারণা? ও একজন ভ্যালাট বা গৃহভৃত্যের সাধারণ সান্ধ্য পোশাক। ওতে বৈচিত্র্যের খুব একটা সুযোগ নেই। তুমি কি সত্যিই পার্কিনসনকে শনাক্ত করার মতো বিশেষ কিছুই লক্ষ্য করনি? আচ্ছা, তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে একটা অস্বাভাবিক চওড়া সোনার আংটি ছিল। কিন্তু ওটা তো খুলে ফেলা যায়। অথচ পার্কিনসনের চিবুকে একটা চিরস্থায়ী তিল আছে। ছোট মানছি, তবে আছে। আর তুমি নাকি মানুষের পেছনে লাগা এক গোয়েন্দা। ওফ লুইস, হাসালে বটে। কার্লাইল ক্যারাডোসের এই স্নেহার্দ্র তামাশায় কিছুটা অস্বস্তি বোধ করলেন বটে। যাই হোক, আমি বাজি ধরে বলতে পারি আমি পার্কিনসনের যতটা বর্ণনা দিতে পারবো সে আমার ততটা দিতে পারবে না। আমরা সেটাই পরীক্ষা করে দেখতে যাচ্ছি। আবার বেলটা বাজাও তো। তুমি কি সত্যি বলছো? একদম সত্যি। আমি তোমার চোখের সাথে আমার চোখেরও পরীক্ষা নিচ্ছি। আমি যদি তোমাকে 150 নম্বরও না দিতে পারি, তবে আমি আমার প্রাইভেট ডিটেকটিভ হওয়ার স্বপ্ন চিরতরে ত্যাগ করব। দুটো ব্যাপার তো আর এক হলো না। কার্লাইল আপত্তি জানালেন, তবে তিনি বেলটাও বাজালেন। ভেতরে এসো, আর দরজাটা বন্ধ করে দাও পার্কিনসন। মিস্টার কার্লাইলের দিকে আর তাকাবে না, বরং ওনার দিকে পিছন ফিরে দাঁড়াও। উনি কিছু মনে করবেন না। এবার আমাকে ওনার চেহারার বিবরণ দাও, যেমনটা তুমি আগে এসে লক্ষ্য করেছিলে। পার্কিনসন তার বিনয়ী গলার স্বরে মিস্টার কার্লাইলের কাছে অনুমতি ছাড়া বাধ্য হয়ে এই কাজ করার জন্য বিনীত ক্ষমা চেয়ে নিল। মিস্টার কার্লাইল স্যার 7 নম্বরের পেটেন্ট লেদারের জুতো পরেছেন, যা খুব বেশি পরা হয়নি। সেখানে 5টি বোতাম আছে, তবে বাঁ জুতোয় 1টি বোতাম। নিচ থেকে 3 নম্বরটি নেই, সেখানে ঢিলে ঢালা সুতো ঝুলছে। কোনো মেটালের ফাস্টেনার নেই। মিস্টার কার্লাইলের ট্রাউজার স্যার গাঢ় রঙের কাপড়ের, গাঢ় ব্যাকগ্রাউন্ডের ওপর প্রায় 1
1/4 ইঞ্চি চওড়া গাঢ় ধূসর রঙের দাগ। নিচের অংশটা স্থায়ীভাবে ফোল্ড করা এবং এই মুহূর্তে তাতে কিছুটা কাদা লেগে আছে। অনেকখানি কাদা লেগে আছে পার্কিনসন। বাইরে বৃষ্টির রাত। হ্যাঁ স্যার, খুব বাজে আবহাওয়া। আপনি অনুমতি দিলে স্যার আমি আপনাকে হল ঘরে একটু ব্রাশ করে দেব। কাদাটা তো এখন শুকিয়ে গেছে দেখছি। তারপর স্যার পার্কিনসন আবার আসল কথায় ফিরে গিয়ে বলতে থাকলো, গাঢ় সবুজ রঙের ক্যাশমেয়ার মোজা রয়েছে। একটা চেইন বাঁদিকের ট্রাউজার্সের পকেটে গেছে। অতিথির নিচের পোশাক থেকে আলোকচিত্রের মতো চোখ থাকা পার্কিনসন ওপরের পোশাকের দিকে নজর দিল। আর মিস্টার কার্লাইল নিজের জিনিসপত্রের নিখুঁত তালিকা শুনে ক্রমশ অবাক হতে লাগলেন। তার সোনা ও প্ল্যাটিনামের চেইন নিখুঁতভাবে বর্ণিত হল। তার নীল রঙের স্কার্ফ, তাতে পরা ভদ্রলোকোচিত মুক্তোর পিন এবং তার কোটের বোতামের ঘরে ব্যবহারের ছাপ স্পষ্ট। সবটাই সঠিকভাবে নথিভুক্ত হল। পার্কিনসন যা দেখেছিল তাই বর্ণনা করল, তবে সে কোনো নিজের থেকে মন গড়া অনুমান করেনি। ডান হাতের হাতায় রাখা রুমালটা তার কাছে স্রেফ একটা রুমালই ছিল। মিস্টার কার্লাইল যে একজন বামহাতি তার কোনো প্রমাণ হিসেবে সে সেটাকে ধরেনি। কিন্তু পার্কিনসনের কাজের আরও একটি সংবেদনশীল অংশ বাকি ছিল। সে দুটি হালকা কাশি দিয়ে সেদিকে এগোলো। মিস্টার কার্লাইলের শারীরিক চেহারার কথা বলতে গেলে স্যার না না, ঠিক আছে, যথেষ্ট হয়েছে। আমি শতভাগ সন্তুষ্ট। তুমি খুব সূক্ষ্ম পর্যবেক্ষক পার্কিনসন। আমি আমার মনিবের প্রয়োজন মতো নিজেকে তৈরি করেছি স্যার। লোকটি উত্তর দিল। সে মিস্টার ক্যারাডোসের দিকে তাকালো, মাথা নাড়ানোর সায় পেল এবং বেরিয়ে গেল। তারপর মিস্টার কার্লাইলই প্রথম কথা বলে উঠলেন। তোমার ওই লোকটার পেছনে আমি সপ্তাহে 5 পাউন্ড খরচ করতে রাজি আছি ম্যাক্স। তবে অবশ্যই আমার মনে হয় না সে সেটা গ্রহণ করবে। সে আমার সাথে বেশ ভালোই আছে। তবে তুমি তার সেবা ব্যবহারের সুযোগ এমনিই পাচ্ছ, কিন্তু পরোক্ষভাবে। তুমি এখনো ওটা নিয়ে সত্যি বলছো? আমি তোমার মধ্যে আমাকে গুরুত্ব না দেওয়ার একটা দীর্ঘদিনের প্রবণতা লক্ষ্য করছি লুইস। একজন ইংরেজ হিসেবে এটা সত্যিই বেশ বেদনাদায়ক। আমার বা এই দ্য টুরেটসের পরিবেশের মধ্যে কি বিশেষ কোনো হাস্যকর ব্যাপার আছে? না আমার বন্ধু, তবে অত্যন্ত সমৃদ্ধির একটা ব্যাপার আছে। সেটাই অবিশ্বাস্য ঠেকছে। আসল বিষয়টা কি বলো তো? এটা স্রেফ একটা খেয়াল হতে পারে, তবে আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। এটা বলা যায় কিছুটা অহংকার, কিছুটা একঘেয়েমি, আর কিছুটা আশা। মিস্টার কার্লাইল এতটাই বিবেচক ছিলেন যে তিনি আর এই প্রসঙ্গ বাড়ালেন না। ওগুলো 3টি যুক্তিযুক্ত কারণ। তুমি যা চাও আমি করব ম্যাক্স, তবে একটা শর্তে। রাজি। শর্তটা কি? তোমাকে বলতে হবে তুমি এই কেসটার ব্যাপারে এত কিছু কিভাবে জানতে। তিনি তাদের কাছে টেবিলে রাখা রূপোর মুদ্রাটিকে টোকা দিলেন। আমাকে সহজে চমকে দেওয়া যায় না। তুমি তো বিশ্বাসই করবে না যে এর পিছনে অলৌকিক কিছু নেই। পুরোটাই ছিল দিব্য দৃষ্টি। না, আমি করব না। তুমি একদম ঠিক। অথচ ঘটনাটা খুবই সহজ। যখন জানা যায় তখন সবসময় সহজ মনে হয়, আর যখন জানা থাকে না তখনই ওগুলো মাথার ঘাম পায়ে ফেলে দেয়। শোনো তাহলে, পাদুয়া শহরে যা নাকি আজকাল আবার পুরনো নকল জিনিস বানানোর কেন্দ্র হিসেবে কুখ্যাতি ফিরে পাচ্ছে, সেখানে পিয়েত্রো স্তেলি নামে এক অদ্ভুত কারিগর বাস করে। এই সরল লোকটির ভিতরে কাভিনোর সেরা সময়ের চেয়ে কোনো অংশে কম না থাকা একটি প্রতিভা আছে।
সে বহু বছর ধরে বিরল গ্রিক ও রোমান মুদ্রা জাল করার মতো লাভজনক ব্যবসায় হাত পাকিয়ে নিয়েছে। গ্রিক উপনিবেশের সংগ্রাহক ও গবেষক এবং জাল মুদ্রার বিশেষজ্ঞ হিসেবে আমি বহু বছর ধরেই স্তেলির কাজের সঙ্গে পরিচিত। সম্প্রতি সে দমপিয়েরে নামক এক আন্তর্জাতিক জোচ্চোরের খপ্পরে পড়েছে, যে স্তেলির এই দক্ষতাকে বিরাট স্কেলে ব্যবহার করার একটা পথ খুঁজে বার করেছে। হেলেন ব্রুনেসি, যে বাস্তবে ম্যাডাম দমপিয়েরে, সেও এই ব্যবসায় সাহায্য করতে রাজি হয়। তুমি তো পুরো বিষয়টাই অনুক্রম করতে পারছো, তাই না? না, পুরোটা নয়, মানে বিস্তারিতভাবে নয়। আচ্ছা আচ্ছা, তাহলে পুরোটা গুছিয়েই বলি। দমপিয়েরের বুদ্ধি ছিল ইউরোপের সবচেয়ে বিখ্যাত কিছু কালেকশনে প্রবেশ করা এবং আসল মুদ্রার জায়গায় স্তেলির তৈরি নকল মুদ্রাগুলোকে রেখে দেওয়া। এভাবে সে যে বিরল মুদ্রার বিশাল সংগ্রহ তৈরি করত তা নিরাপদে বিক্রি করা কঠিন হলেও আমার বিশ্বাস তার পরিকল্পনা ছিল নিখুঁত। হেলেন তারপর পার্লার মেড নিনা ব্রুন সেজে, যেই পার্টটা সে নিখুঁতভাবে করতে পারে আর কি, সবচেয়ে মূল্যবান মুদ্রাগুলোর মোমের ছাপ নিয়ে আসবে আর নকল মুদ্রার হাতে পেলেই আসলটার সাথে অদল বদল করে দেবে। এইভাবে তারা আশা করেছিল যে আসল মুদ্রা বিক্রি হয়ে যাওয়ার অনেক পর পর্যন্ত জালিয়াতি ধরা পড়বে না। আর আমি যতদূর জানি, সে ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়িতে সফলভাবে কাজ শেষ করেছে। তারপর তার চমৎকার প্রশংসাপত্র আর দক্ষ ব্যবহারে মুগ্ধ হয়ে আমার হাউসকিপার তাকে কাজে নেয়, আর কয়েক সপ্তাহ সে এইখানেই কাজ করেছিল। কিন্তু এই পরিকল্পনার জন্য দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমি অন্ধ। আমাকে বলা হয়েছে যে হেলেনের মুখটা এতটাই নিষ্পাপ যে কেউ সন্দেহ করবে না, কিন্তু আমি তো আর চেহারা দেখে মুগ্ধ হওয়ার অবস্থায় ছিলাম না, তাই তার সেই অস্ত্র বিফলেই গেল। কিন্তু একদিন সকালে আমার এই দুটি হাত, যা অবশ্যই হেলেনের স্বর্গীয় চেহারার কথা জানতো না, আমার প্রিয় ইউক্লিডাস মুদ্রাটির উপর একটা অপরিচিত স্পর্শ পেল। আর যদিও বা চোখে দেখার কিছু ছিল না, আমার গন্ধ অনুভূতি বলল যে এতে সম্প্রতি মোম চাপানো হয়েছে। আমি গোপন তদন্ত শুরু করলাম, আর তার মধ্যে আমার অ্যালবামের মুদ্রাগুলো সুরক্ষার জন্য স্থানীয় ব্যাংকে পাঠিয়ে দিলাম। হেলেন এটা বুঝতে পেরে অ্যাঞ্জিয়ার্স থেকে একটা তার বার্তা পাওয়ার নাটক করল যে তার বৃদ্ধা মা মৃত্যুশয্যায়। বৃদ্ধা মা মারা গেলেন। কর্তব্যের খাতিরে হেলেনকে তার শোক সন্তপ্ত বাবার পাশে থাকতে হলো, আর স্বাভাবিকভাবেই দ্য ট্যুরেটসকে সেই গ্যাং তাদের খাতা থেকে বাদ দিয়ে দিল। খুবই চমৎকার। তবে নিজেকে নির্বোধ প্রমাণের ঝুঁকি নিয়েই বলছি, আমাকে বলতেই হচ্ছে যে আমি এখনও নিনা ব্রুন আর এই নির্দিষ্ট নকল মুদ্রাটার মধ্যে অনিবার্য যোগাযোগটা খুঁজে পাচ্ছি না। আমি ধরে নিচ্ছি যে এটা সত্যিই নকল। সে বিষয়ে মন শান্ত রাখো লুইস, এটা একটা নকল মুদ্রা, আর পিয়েট্রো স্তেলি ছাড়া আর কারো পক্ষে এমন নিখুঁত নকল বানানো সম্ভব নয়। সেটাই আসল সংযোগ, আর বাকিগুলো তো আনুষাঙ্গিক। একজন প্রাইভেট ডিটেকটিভ পকেটে একটা বিখ্যাত টেট্রাড্রাকমা নিয়ে আমার সাথে দেখা করতে ছুটে এসেছে, যাকে সে একটা বড় জালিয়াতির ক্লু বলছে। আরে লুইস, এটা বোঝার জন্য তো অন্ধ হওয়ারও দরকার পড়ে না। আর লর্ড সিস্টক, আমার ধারণা তুমি নিশ্চয়ই জানতে পেরেছো যে নিনা ব্রুন ওখানে গেছে। না, আমি তা জানতে পেরেছি বলে দাবি করব না। তা না হলে এই চক্রের কথা জানার পরই, যা আমি সম্প্রতি জেনেছি আর কি, আমি নিশ্চয়ই তাকে সতর্ক করতাম। সত্যি বলতে, লর্ড সিস্টক সম্পর্কে আমার শেষ খবর হলো গতকালের মর্নিং পোস্টের এক লাইনের সংবাদ, যেখানে লেখা ছিল তিনি এখনও কায়রোতেই আছেন। তবে এই মুদ্রাগুলোর অনেকগুলোই। তিনি মুদ্রাটির পেছনের রথের রেসের খোদাই করা অংশের উপর প্রায় ভালোবেসে আঙুল বোলালেন এবং থেমে বললেন, তোমার সত্যিই এই বিষয়টা শেখা উচিত লুইস। তুমি ধারণাও করতে পারবে না যে কোনো একদিন এটা তোমার কতটা কাজে আসতে পারে। আমারও সত্যি তাই মনে হচ্ছে।
এটার আসলের দাম নাকি 250 পাউন্ড পড়েছিল। সস্তাই বলতে হবে। আজকের দিনে নিউ ইয়র্কে এটা 500 পাউন্ডে বিক্রি হবে। যা বলছিলাম আর কি, এর অনেকগুলোই একদম অনন্য। কিমনের তৈরি এই চমৎকার সৃষ্টিটি, এই দেখো এখানে তার স্বাক্ষর রয়েছে। পিটার অক্ষরের কাজে বিশেষ দক্ষ। আর যেহেতু আমি প্রায় 2 বছর আগে অ্যালবেমার্লে স্ট্রিটে আমাদের সোসাইটির মিটিংয়ে লর্ড সিস্টোক যখন আসল টেট্রা ড্রাকমাটি প্রদর্শন করেছিলেন, তখন তা হাত দিয়ে ধরে দেখেছিলাম। তাই তোমার এই রহস্যের স্থান নির্ধারণ করা আমার পক্ষে মোটেও কিছু অদ্ভুত নয়। সত্যি বলতে, ঘটনাটা এত সহজ হওয়ার জন্য আমার বরং ক্ষমা চাওয়াই উচিত। নিজের বাঁ জুতো থেকে বেরিয়ে থাকা ঢিলের সুতোটা পরীক্ষা করতে করতে মিস্টার কার্লাইল মন্তব্য করলেন, আমার মনে হয় ক্যারাডস, এই বিষয়ে ক্ষমা চাওয়াটা আমার তরফ থেকেই বেশি উপযুক্ত হবে। শেষ হলো আমাদের আজকের পর্ব। কণ্ঠ: সম্মান রায়, অর্পিতা দে, দেবার্ঘ এবং কুমার সৌরভ। শব্দগ্রহণে স্বয়ং এবং অরিজিৎ। সমগ্র পর্ব পরিচালনায় অর্পিতা দে এবং সম্মান রায়। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প, কারণ ম্যাক্স ক্যারাডসের আরও নতুন রহস্য অ্যাডভেঞ্চার কিন্তু এইখানেই আসতে চলেছে।